আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ব্রট টু ইউ বাই রবি টেন মিনিট স্কুল। আমি তোমাদের সাথে আছি, তোমাদের সবার প্রিয় ইমরান মুস্তফা ভাইয়া ফ্রম সিসি বুয়েট। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 8-এর আইসিটি সাবজেক্টের চ্যাপ্টার 5, দ্যাট ইজ শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। তোমরা জানো আমরা আইসিটি সাবজেক্টের গত ভিডিওগুলোতে এই সাবজেক্টের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা মেইনলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, তারপর কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জেনেছি, তারপর আমরা কম্পিউটারের নিরাপদ এবং নৈতিক ব্যবহার সম্পর্কে তৃতীয় অধ্যায়ে জেনেছি, চতুর্থ অধ্যায়ে আমরা স্প্রেডশিট সম্পর্কে জেনেছি। আজকে আমরা পঞ্চম অধ্যায়ে কীভাবে আমাদের শিক্ষাক্ষেত্রে এবং আমাদের দৈনিক যে জীবনযাপন রয়েছে, দৈনন্দিন জীবন, সেই জীবনে কীভাবে ইন্টারনেটকে ব্যবহার করতে পারি সেই জিনিসগুলো দেখব। চলো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। সর্বপ্রথম, দৈনন্দিন জীবনে একটা সময় ছিল যখন আমরা ইন্টারনেট ব্যবহার করতে হলে অনেক বড় বড় ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করতাম। বা প্রথম দিকের কম্পিউটারগুলো তোমরা হয়তো জানো বা অনেকে হয়তো জানো না। প্রথম দিকে যখন কম্পিউটার আবিষ্কার করা হলো তখন কিন্তু কম্পিউটারের সাইজ ছিল প্রায় এক একটা রুমের মতো, এক একটা বিল্ডিংয়ের মতো বড়। একটা সাধারণ কম্পিউটারের সাইজ ছিল একটা পুরো রুমের, মানে একটা পুরো রুম জুড়ে এত বড় একটা কম্পিউটার ছিল। তো আস্তে আস্তে সেই কম্পিউটারগুলোর সাইজ ছোট হয়েছে এবং সেই ইন্টারনেট আবিষ্কার হয়েছে। তোমরা জানো ইন্টারনেট যখন শুরু হয়েছে তখন কিন্তু ইন্টারনেটের নাম ইন্টারনেট ছিল না, সেটার নাম ছিল অর্পানেট। তোমরা এটার বিস্তারিত একটু বড় হলেই জানতে পারবা। তাহলে শুরুর দিকে কম্পিউটারে যখন ইন্টারনেট ব্যবহার করা হতো তখন অনেক বড় বড় ডেস্কটপ কম্পিউটারের প্রয়োজন হতো। তারপর দেখা গেল সে কম্পিউটারগুলো আস্তে আস্তে ছোটো হয়ে গেল এবং ছোটো হয়ে হয়ে এক সময় সে কম্পিউটারগুলো হয়ে গেল ল্যাপটপ। ল্যাপটপ মানে যেই কম্পিউটারটাকে সবসময় কানেক্ট করে রাখতে হয় না পাওয়ার সাপ্লাইয়ের সাথে, তুমি খুলে নিয়ে ব্যাটারির সাহায্যেও সেই কম্পিউটারটাকে চালাতে পারবা এবং হয়তো ব্যাগে করে বা হাতে করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবা, সেটাকে আমরা বলছি ল্যাপটপ। তাহলে ডেস্কটপ হচ্ছে আমাদের নর্মালি আমরা বাসায় বাড়িতে যে সকল কম্পিউটার ইউজ করি, টেবিলে রেখে বড় একটা বক্স থাকে, সিপিইউ থাকে, মনিটর থাকে, কিবোর্ড থাকে, সেগুলো সিপিইউর সাথে কানেক্ট করে পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করতে হয়, সবসময় টেবিলের মধ্যে রেখে দিতে হয়। আর সেই বড় কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা হতো। তারপর আস্তে আস্তে সেই কম্পিউটারগুলো ছোট হয়ে গেল, ল্যাপটপ আকারে হয়ে গেল, সেগুলো হাতে নিয়েই চলাফেরা করা যেত এবং সেই ল্যাপটপগুলো দেখা গেছে আস্তে আস্তে আরও ছোট হয়ে গেছে, তখন সেটার নাম হয়ে গেছে নোটবুক বা নেটবুক। ঠিক আছে, নোটবুক মানে ল্যাপটপেরও অনেক ছোট ছোট একদম চিকন পাতলা ভার্সনগুলোকে আমরা বলছি নোটবুক। এবং সেই নোটবুকগুলো বা নেটবুকগুলো আরও ছোট হয়ে ট্যাব হয়ে গেল বা প্যাড হয়ে গেল। তোমরা আইপ্যাড বা অ্যান্ড্রয়েডের, স্যামসাংয়ের বিভিন্ন ট্যাব দেখে থাকো বা প্যাড দেখে থাকো, সেগুলো হচ্ছে আমাদের নোটবুকের থেকেও আরেকটু স্লিম, চিকন। এবং আস্তে আস্তে সেটাও ছোট হয়ে স্মার্টফোন হয়ে গেল এবং এখন স্মার্টফোনে আমরা সব ধরনের ইন্টারনেট সুবিধা উপভোগ করতে পারি এবং স্মার্টফোনের দামও এখন অনেক বেশি কমে গেছে, আগের মতো এতটা এক্সপেন্সিভ নেই, যার কারণে এখন সবার কাছেই স্মার্টফোন অ্যাভেলেবল হয়ে গেছে এবং স্মার্টফোন অ্যাভেলেবলের পাশাপাশি তারা এখন প্রত্যেকে ইন্টারনেট ব্যবহার করছে। আর শুধু তাই না, ইন্টারনেট ব্যবহার করতে হলে আগে তার দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে হতো, কিন্তু এখন কিন্তু অনেক প্রতিষ্ঠান বা আমরা সবাই বাসা বাড়িতে হয়তো ওয়্যারলেস বা তার ছাড়াই আমাদের ফোনে ইন্টারনেট ব্যবহার করি এবং সেই তার ছাড়া ইন্টারনেট ব্যবহার করাকে বলা হয় ওয়াইফাই সার্ভিস। তোমরা হয়তো তোমাদের বাসা বাড়িতে অনেকেই হয়তো ওয়াইফাইয়ের সাহায্যে বা বিভিন্ন ধরনের স্কুলে বা বিমানবন্দরে বা বিভিন্ন জায়গায় দেখবা ফ্রি ওয়াইফাই পাওয়া যায়। সেই ওয়াইফাই দিয়ে তার ছাড়াই তুমি তোমার ফোনে, তোমার ল্যাপটপে, তোমার কম্পিউটারে, তোমার আইপ্যাডে বা ট্যাবে তুমি কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারো এবং সেই টেকনোলজিটাকে বলা হয় ওয়াইফাই বা ওয়্যারলেস ফিডেলিটি বা তারবিহীন প্রযুক্তি। এছাড়া আমরা জানি ইন্টারনেট ব্যবহার করে কিন্তু এখন আগের মতো আর খবরের কাগজ বাসায় পড়তে হয় না। আগে যেমন খবরের কাগজ বা কোনো নিউজ জানতে হলে তোমাকে খবরের কাগজ পড়তে হতো এবং সেই খবরের কাগজ হয়তো তোমাকে বাইরে গিয়ে কিনে আনতে হতো বা তোমার বাসায় এসে লোকজন দিয়ে যেত, কিন্তু এখন কিন্তু খবরের কাগজ পড়ার জন্যে বা নিউজ পড়ার জন্যে কোথাও যেতে হয় না, ঘরের মধ্যে বসে তুমি ইন্টারনেটেই কিন্তু খবরের কাগজ দেখতে পাও। প্রথম আলো বলো, কালের কণ্ঠ বলো, যুগান্তর বলো, এরা প্রত্যেকেই কিন্তু অনলাইনে এখন তাদের পত্রিকাগুলো ছাপাচ্ছে। অনলাইনে তুমি ঘরে বসেই তুমি প্রথম আলো থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যত ডেইলি স্টার আছে বা যত বড় বড় পত্রিকা আছে সেই পত্রিকাগুলো ঘরে বসেই তুমি ইন্টারনেটের মাধ্যমে পড়তে পারবা।
এছাড়া ইন্টারনেটে তুমি এখন রেডিও টেলিভিশনও শুনতে পারবা, ইভেন দেখতে পারবা। অনেকে বাসায় হয়তো ডিশ কানেকশন নেই, তারা কিন্তু ইন্টারনেট ব্যবহার করে তাদের টেলিভিশনগুলো দেখতে পারে। এছাড়া রেডিওর জন্য আগে রেডিও দরকার হতো, এখন কিন্তু মোবাইলেই বা ইন্টারনেটে রেডিও তুমি চাইলে শুনতে পারবা। তাহলে এই কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে করা যাচ্ছে। এছাড়াও গ্লোবাল পজিশনিং সিস্টেম বা যেটাকে আমরা বলি জিপিএস, এটা তো খুবই খুবই উপকারী একটা টেকনোলজি, এবং এর মাধ্যমে আমরা আমাদের অবস্থান একদম খুব নিখুঁতভাবে বের করে ফেলতে পারি যে আমরা পৃথিবীর কোন জায়গায় আছি, বা কোনো একটা অচেনা জায়গায় গেলে আমরা কীভাবে সেই অচেনা জায়গায় ঘুরবো, কোথায় রাস্তা আছে, কোথায় আমরা খুঁজে বের করব, কোন দিক দিয়ে গেলে সহজ হবে। এই সকল কাজগুলো কিন্তু জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম এই টেকনোলজি দিয়ে করে ফেলা যায় ইন্টারনেটের মাধ্যমে। এবং প্রত্যেকটা ফোনেই আজকাল এই জিপিএসটা লাগানো থাকে, যার মাধ্যমে ফোন দিয়েই তুমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, তুমি কোথায় আছো, কোথায় যেতে চাও, কোথায় কোন বিল্ডিং আছে, কোন অ্যাড্রেসটা তুমি চেনো না, কোথায় রাস্তা আছে, কোথায় নদী আছে, কোথায় ব্রিজ আছে, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু তুমি খুব ভালো একটা আইডিয়া পেতে পারো এবং সরাসরি লাইভে দেখতে পারো তুমি তোমার পজিশন। এই জিনিসগুলো সম্ভব হয়েছে শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেট ছাড়া কিন্তু এগুলো কখনো কল্পনাও করা যেত না। এছাড়া আমরা আগে টেলিফোনে কথা বলতাম, তোমরা সবাই হয়তো অনেকে বাসা বাড়িতে বা বিভিন্ন অফিস আদালতে টেলিফোন দেখেছো যে তারের মতো তার লাগানো থাকে, কিন্তু টেলিফোন কিন্তু এখন প্রায় অলমোস্ট উঠেই গেছে বলা যায় না। টেলিফোনের ব্যবহার কিন্তু অনেক অনেক কমে গেছে। এখন মানুষ আর টেলিফোনে কথা বলে না, এখন মানুষ মোবাইলে কথা বলে। আবার এখন তো মানুষ মোবাইলেও কথা বলে না, এখন মানুষ হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে, ভাইবারে কথা বলে, ঠিক না? আমরা সবাই জানি হোয়াটসঅ্যাপে কথা বলে, মেসেঞ্জারে কথা বলে, এবং সেক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে। সেক্ষেত্রে তাকে কোনো টাকাও দিতে হয় না। গ্রামীণ ফোন, রবি, ওরা যেমন 1 মিনিটের জন্য 2 টাকা করে বা 1.5 টাকা করে কাটে, তোমার কিন্তু ইন্টারনেট ব্যবহার করে তুমি যদি কথা বলো, ফোনে কথা বলো, সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক 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 কমে যায়। তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবে, তাও আবার ফ্রিতে, যদি তোমার কাছে ইন্টারনেট থাকে। তাহলে এই ইন্টারনেটের ব্যান্ডউইথ মানে হচ্ছে বলতে পারো স্পিড। আগে তো ইন্টারনেটে এত স্পিড ছিল না, এখন কিন্তু খুব কম টাকায় অনেক ভালো স্পিডের ইন্টারনেট পাওয়া যায়। ইভেন তোমাদের মোবাইলের যে ডেটা, সেই ডেটার স্পিডও কিন্তু এখন অনেক বেশি। তোমরা জানো এখন 4G চালু হয়ে গেছে, যদিও 4G অতটা অ্যাভেলেবল না, বাট তুমি কিন্তু 3G কানেকশন মোটামুটি সব জায়গায় পাবা, এবং 4G কানেকশন এখন চলতেছে। ইভেন কয়েকদিন পর আমাদের বাংলাদেশ সরকার 5G অনুমোদন দিয়ে দিবে। 5G অনুমোদন দিয়ে দিলে ইন্টারনেটের স্পিড কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যাবে। আর এই মোবাইল ইন্টারনেটের পাশাপাশি আমাদের যেই বাসা বাড়িতে ইন্টারনেট ব্যবহার করি আমরা, ব্রডব্যান্ড ইন্টারনেট, সেই ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচও কিন্তু খুবই কম। মাসিক মাত্র হয়তো 500 টাকা দিয়েই তুমি তোমার বাসায় ব্রডব্যান্ডে ইন্টারনেট নিতে পারবে, এবং সেক্ষেত্রে সারা মাস তুমি ইন্টারনেট যত খুশি তত ব্যবহার করতে পারবে। তাহলে সেক্ষেত্রে ইন্টারনেটের স্পিডটা বেড়ে যাওয়ার কারণে দেখা গেছে যে আমরা এখন শুধু ইন্টারনেটের মাধ্যমে যে শুধু কথা বলি মেসেঞ্জারে, তাই না, আমরা কিন্তু কথার সাথে সাথে তাকে দেখতেও পাই। ভিডিও কলে আমরা কথা বলি, মেসেঞ্জারে ভিডিও কল দিই, ইমোতে, হোয়াটসঅ্যাপে আমরা ভিডিও কল দিয়ে কথা বলি। তাহলে এগুলো কীভাবে সম্ভব হয়েছে? ইন্টারনেটের ব্যান্ডউইথ বাড়ার কারণেই সম্ভব হয়েছে, স্পিডটা বেড়ে গেছে। আগে দেখতা অডিও কলই দেওয়া যেত না, কেটে কেটে যেত, কথা বলা যেত না। এখন কিন্তু আস্তে আস্তে যখন 3G আসলো, তখন মানুষ ভিডিও কল দেওয়া শুরু করলো। ভিডিও কলেও স্পিড অতটা ভালো ছিল না, এখন 4Gতে দেখা যায় ডিরেক্ট ভিডিও কলে একদম কোনো বাফার ছাড়াই একদম ক্লিয়ারলি তুমি একজনকে সাথে দেখে কথা বলতে পারো। এই জিনিসগুলো ইন্টারনেটের মাধ্যমে করা সম্ভব হয়েছে। এছাড়াও তোমরা অনেকে হয়তো বইয়ে PDF পড়ে থাকো বা বুক পড়ে থাকো। তোমাদের বইগুলো তোমরা জানো, তোমাদের যে ICT বই আছে বা অন্যান্য রাইটারের যে বইগুলো আছে, এই বইগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়। তুমি অনলাইন থেকে সেই বইগুলোর বুক ডাউনলোড করে বা ইলেকট্রনিক বুক আকারে ডাউনলোড করে তুমি তোমার ট্যাবে বা তোমার প্যাডে বা তোমার ফোনে তুমি কিন্তু বই হিসেবে পড়তে পারো। তোমাকে আর বই কিনতে হবে না, তুমি ডিরেক্ট বুক, ইলেকট্রনিক বুক ফরম্যাটেই তুমি ডাউনলোড করে তোমার মোবাইলে সেই বইটা পড়তে পারবে। এছাড়া গান, চলচ্চিত্র, তারপর এই জিনিসগুলো কিন্তু চাইলে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারি। এছাড়া আরেকটা বড় দিক হচ্ছে বিনোদনের জন্য কম্পিউটার গেম খেলতে অনেকে বেশি পছন্দ করো। আর সেই কম্পিউটার গেমে যখন ইন্টারনেটের ব্যবহারটা শুরু হয়ে যায় বা মাত্রা যোগ হয়, তখন কিন্তু এখানে নতুন ধরনের একটা মজা পাওয়া যায়। তোমাদের মধ্যে অনেকেই হয়তো ইন্টারনেটে গেম খেলায় আসক্ত।
তোমরা জানো ইন্টারনেটে এখন রিয়েল টাইমে গেম খেলা যায়, রিয়েল টাইমে 50 জন মিলে একজন একজনকে মেরে ফেলা যায় বা একজন একজনের সাথে কম্পিটিটিভ গেম খেলা যায়। তো যেই গেমটা হয়তো অনেকে অফলাইনে খেলতো, কম্পিউটারের সাথে খেলতো, এখন কিন্তু সেই গেমটাই মানুষ ইন্টারনেট ব্যবহার করে সত্যিকারের মানুষের সাথে খেলছে। তো এই কম্পিউটার গেমসের মধ্যে ইন্টারনেটের ব্যবহার কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা মাত্রা যোগ করেছে। তো এই জিনিসগুলো তখনই সম্ভব হয়েছে যখন আমাদের ইন্টারনেটের গতি বেড়েছে এবং ইন্টারনেটগুলো আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এছাড়া আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপর ইমো, ভাইবার, টুইটার, লিঙ্কডইন, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি। এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমও ব্যবহার পসিবল হয়েছে শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে। এছাড়া এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আমাদের ভাব বিনিময় করি, কথা বলি, ভিডিও শেয়ার করি, ছবি শেয়ার করি, বিভিন্ন ধরনের নিজের মনের ভাব সবার সামনে প্রকাশ করে তুলি, ঠিক না? এই কাজগুলো কিন্তু আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুকের মাধ্যমে করে থাকি। এবং আমাদের যে তরুণ প্রজন্ম আছে সেই তরুণ প্রজন্ম সামাজিক নেটওয়ার্কে কিন্তু অনেক বেশি সময় ব্যয় করে। কেউ হয়তো ফেসবুকে ঢুকলে ফেসবুক থেকে আর বেরই হতে পারে না, সারাদিন ফেসবুক চালায়। এবং এটা নিয়ে কিন্তু তরুণ প্রজন্মকে নিয়ে আমাদের সরকার বলো বা আমাদের বিশেষজ্ঞরা বলো, এটা কিন্তু অনেক ভয়ে আছে যে তরুণ প্রজন্ম, ফেসবুক অবশ্যই ভালো সামাজিক যোগাযোগ করার জন্য, কিন্তু সেখানে অবশ্যই বেশি সময় দিয়ে নিজের সময়কে নষ্ট করা যাবে না। এই জগতের বাইরেও কিন্তু সত্যিকার একটা জগৎ আছে, এটা আমাদের উপলব্ধি করতে হবে এবং সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমকে শুধুমাত্র সামাজিক যোগাযোগের জন্য ব্যবহার করে আমাদের সত্যিকার জগতে বেশি সময় ব্যয় করতে হবে। এছাড়া তোমরা ইবুক, আমি একটু আগেও বলেছি যে ইবুক নামে আমাদের বাংলাদেশের বা তোমাদের যেই পাঠ্য বইগুলো রয়েছে সেগুলোর ইলেকট্রনিক কপি পাওয়া যায়। তুমি এনসিটিভির ওয়েবসাইটে গিয়ে সেই বইগুলো ডাউনলোড করে নিতে পারো, নিয়ে তুমি তোমার মোবাইলে ইউজ করতে পারো। যেমন আমি যদি একটু দেখিয়ে দিই তোমাদের, এই যে এটা হচ্ছে তোমাদের সেই ইবুকের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তুমি সাধারণ শিক্ষা বোর্ডে গেলে এই যে বিভিন্ন ধরনের প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এই বইগুলো কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে। যেমন তোমাদের অষ্টম শ্রেণীর দেখো এই যে তোমাদের কৃষি শিক্ষা বই, আনন্দ পাঠ বই, এই বইগুলোর কপি কিন্তু এখানে সবগুলো সাজানো আছে। তুমি ডাউনলোড করে তুমি তোমার মোবাইলে, তোমার ল্যাপটপে, তোমার কম্পিউটারে তুমি এগুলো পড়তে পারবে চাইলেই। এছাড়াও আমাদের যেই জেএসসি পরীক্ষার ফলাফল থাকে, তোমরা ক্লাস 8-এ পড়ো, তোমাদের যে জেএসসি পরীক্ষা হয় সেই জেএসসি পরীক্ষার ফলাফলও কিন্তু ইন্টারনেট থেকেই পাওয়া যায়। ইভেন পিএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল, এই সবগুলো ফলাফলই কিন্তু আমরা ইন্টারনেটে খুব সহজেই পেয়ে যাই। এবং আমাদের দেশে অনেক স্কুল আছে যেগুলো পরিচালনা করার জন্য ডিরেক্টলি ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। ঢাকা থেকে বসে গ্রামের কোনো একটা স্কুলে হয়তো কোনো টিচার ক্লাস নিচ্ছে, এই কাজগুলো কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সম্ভব হয়েছে। এই যে তোমার পাঠ্য বইয়ে কোনো কিছু যদি তুমি বুঝতে না পারো, তুমি কিন্তু চাইলে ইন্টারনেটের সাহায্যে গুগল থেকে বা বিভিন্ন জায়গা থেকে সেই জিনিসগুলো সহজেই সার্চ করে নিয়ে বুঝতে পারো বা সেটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারো। তোমার বইয়ে হয়তো অল্প কিছু বলা আছে, তুমি গুগলে সার্চ করে সেই বইটার সম্পর্কে বা ওই টপিকটার সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবা। বিশেষ করে আমাদের শিক্ষায় বা আমাদের সায়েন্সে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে হয়, সেই এক্সপেরিমেন্টগুলো কিন্তু তুমি চাইলে কাল্পনিকভাবেই করে ফেলা সম্ভব, কাল্পনিকভাবে ইন্টারনেট ব্যবহার করেই করে ফেলা সম্ভব। এছাড়া দেখতেই পাচ্ছ আমাদের মহাকাশে একজন বসে আছে, পৃথিবী থেকে একজন শিক্ষার্থী সেই মহাকাশে যে মহাকাশচারী আছে তাকে কিন্তু ফোন করে তার সাথে রিয়েল টাইমে কথা বলতে পারছে এবং তার থেকে অনেক কিছু জানতে পারছে। এখন তো আমরা জানি ডিরেক্ট ভিডিওই দেখা যায়, তোমরা ইউটিউবে হয়তো নাসার বিভিন্ন ভিডিওই দেখতে পাবা যে বিভিন্ন স্যাটেলাইট থেকে বা মহাকাশ থেকে বিভিন্ন মহাকাশচারীরা লাইভে ভিডিও ইউটিউবে স্ট্রিম করছে। আমরা এছাড়াও আমাদের ইন্টারনেটে অনেক ধরনের কোর্স পাওয়া যায়, ফ্রিতে অনেক কোর্স পাওয়া যায়, যে কোর্সগুলো করলে তুমি তোমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের অনেক বিষয় সম্পর্কে জানতে পারবা। এবং এখানে অনেক পেইড কোর্স আছে, যেমন টাকা দিয়ে কোর্স করতে হয়, আবার অনেক ফ্রি কোর্সও আছে। তো এই যে ফ্রি কোর্স বা পেইড কোর্স, এগুলো থেকে কিন্তু তুমি তোমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য অনেক কিছু জানতে পারবে। মহাকাশে যে স্পেস স্টেশন আছে, তুমি চাইলে একটু আগে যে দেখলা ফোন দিয়ে শিক্ষার্থী কথা বলছে, শিক্ষার্থী কিন্তু এই মহাকাশচারীকে
ফোনের মাধ্যমে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতেও বলতে পারে, অনুরোধ করতে পারে। এটি সরাসরি আমরা আমাদের পৃথিবীতে বসে মহাকাশে একজনের সাথে যোগাযোগ করছি। এটাও সম্ভব হয়েছে শুধুমাত্র ইন্টারনেটের সুবাদে। এছাড়া খুব দ্রুত আমাদের ইবুক, কাগজে আমরা যে ছাপা বইগুলো আছে সেগুলো থেকে ইবুক বেশি প্রাধান্য পাচ্ছে। এখন সব বই আসলে ইবুক আকারে বের করা হচ্ছে। আগে যেমন বইয়ের তো সমস্যা আছে, কাগজে ছাপা বই কিন্তু নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ইঁদুর কেটে ফেলে, তারপর সেটার দামও অনেক বেশি। কিন্তু সেই বইটাকে যদি ইলেকট্রনিক কপি বানানো যায় সেক্ষেত্রে বইটার দামও অনেক কমে যাবে। বইটাকে সংরক্ষণ করার জন্য আর হাজার হাজার বই একটা জাস্ট সিঙ্গেল একটা প্যাডে স্টোর করে ফেলা যায়, বা একটা ছোটো মেমোরি কার্ডে হয়তো কয়েক লক্ষ বই তুমি চাইলে সেভ করে রাখতে পারবা। তো এই কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে গেছে ইবুকের কারণে, ইবুক তৈরি করার কারণে। তো আস্তে আস্তে আমাদের কাগজে ছাপা বইগুলো আসলে নাই হয়ে যাবে দুনিয়া থেকে, এবং আস্তে আস্তে ইবুক সেই কাগজে ছাপা বইয়ের জায়গা দখল করে নেবে, এবং সেখানেই ইবুক আকারে বইগুলো সংরক্ষিত থাকবে, যেগুলো পরবর্তীতে আমাদের শিক্ষার্থীরা বা যাদের প্রয়োজন তারা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে। তো আশা করি প্রথম দিকের কিছু বেসিক আলোচনা আমরা জানতে পেরেছি, ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে কিছু আইডিয়া পেয়েছি। আমরা পরবর্তী ভিডিওতে ইন্টারনেটের অন্যান্য ব্যবহার সম্পর্কে জানব, ইন্টারনেট শিক্ষায় আমাদের কিভাবে সাহায্য করতে পারে সেই জিনিসগুলো নিয়েও আলোচনা করব। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।